বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকাল 8:30 থেকে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার গুলশান বনশ্রী সংযোগ সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। সেখানে নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলার অতিরিক্ত রক্ষাকারী বাহিনী। সকাল 8টার দিকে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেন। এ সময় কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর পাশের সড়কে যান চলাচল করলেও সে সংখ্যা খুবই কম। ইউর শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং স্বেচ্ছাসারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে তাদের এই অবস্থান কর্মসূচি। পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনে জৌলুস থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED সভাপতি কাজী জিবেল। আর সংগঠনটির সাবেক সভাপতি একরামুল হক সাইম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হওয়ার যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। তবে উভয়ই ডিজিটাল প্রচার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত আবু সাইদ রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার আর থাকছে না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে বলে নির্বাচন কমিশনের ৭ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টাদেরকেও যোগ করা হয়েছে, তারা যেন কোনোভাবে নির্বাচনী প্রচারণায় যেতে না পারে। এছাড়াও প্রার্থীরা ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস ব্যবহার করতে না পারার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সার্বিক এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল? তিনি বলেন, পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলুস থাকবে না। যখন পোস্টার থাকবে না তখন কাগজ কালির ব্যবহারটা কিছুটা হলেও কমবে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু অন্য একটি বিষয় হচ্ছে এরকম যে নির্বাচনের যে একটা জৌলুস থাকে, মানুষ পোস্টার দেখে চিনেন। অনেক সময় গ্রামের যারা বয়স্ক লোক আছেন, যেসব জায়গায় ইন্টারনেট নেই, তারা কিন্তু পোস্টারটা দেখে মানুষকে চিনেন, সাধারণত প্রার্থী চিনে থাকেন। আর RFEDর সাবেক সভাপতি একরামুল হক সাইম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হয় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর ব্যয় কিন্তু বহুলাংশে বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে পোস্টার যেখানে সেখানে লাগানোর মাধ্যমে মানুষের বাড়ি ঘর স্থাপনার সৌন্দর্য নষ্ট হয়। একই সাথে আপনি এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলাও কিন্তু তৈরি হয়, কিংবা কারো পোস্টার ছিঁড়ে ফেলে তার পোস্টার লাগানো হচ্ছে, কারো পোস্টার দিনে আছে রাতে নাই, রাতে আছে সকালে নাই, এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়। তবে উভয়ের পরামর্শ ছিল ডিজিটাল প্রচারণার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার, যা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদের মতামতটাকেও দেখবে, সেক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি ব্যবস্থা নেবেন। মানুষের চিন্তাভাবনা এখন অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষ মৌলিক সংস্কারগুলো চাচ্ছে। আবু সুতপু, মাইটিভি, ঢাকা। বায়ু দূষণে বিশ্বের 125 শহরের মধ্যে আজ 7 নম্বরে রয়েছে ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর মান স্কোর 122, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত। সকাল 8:30টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা IQR থেকে এসব তথ্য জানা গেছে। IQR এর দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত বায়ু শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর কিংশা শহর। সেখানে বায়ুর স্কোর 147। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম, তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে উগান্ডার কালাম্পা, পাকিস্তানের লাহোর, আরব আমিরাতের দুবাই, মিশরের কায়রো। IQR এর মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। 101 থেকে 150 স্কোরকে অসুস্থ বা শিশু থেকে বৃদ্ধর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকালের তুলনায় আজকের দিনে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 90%। গত 24 ঘন্টায় ঢাকায় 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। নড়াইলে দখল আর পরিবেশ দূষণে রূপ হারিয়ে এখন মৃতপ্রায় ঐতিহ্যবাহী চিত্রা নদী। প্রভাবশালীদের অবৈধ দখলদারিত্বের কারণে গড়ে উঠেছে স্থায়ী নিবাস, সংযুক্ত করা হয়েছে পয় নিষ্কাশনের পাইপও। ফলে ক্রমেই যৌবন হারাতে বসেছে চিত্রা নদী, যেন দেখার কেউ নেই। তবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। প্রতিনিধি খায়রুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিফতাক আলী। চিত্রা নদীর পাড়ে ছবিসহ অসংখ্য কবি সাহিত্যিকদের লেখনী ও ঐতিহ্যের সাথে মিশে আছে চিরযৌবনা এই নদীটি। স্রোতস্বিনী এই চিত্রা নদীর পাড়ের শহর নড়াইল। তীর ঘেঁষে গড়ে ওঠে হাটবাজার, যেন নদীর পাড়ে বসে শিল্পী SM সুলতান আপন মনে আঁকছেন এসব দৃশ্যপট। কিন্তু পরিবেশ দূষণ ও প্রভাবশালী মহলের দখলদারিত্বে এখন হুমকির মুখে ঐতিহ্যবাহী এই চিত্রা নদীটি। পাহাড়গুলি সব দখল করে মানুষজন অবৈধ বসতি স্থাপন করছে, অবৈধ দোকানপাট স্থাপন করছে এবং তাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে তারা পয় নিষ্কাশনের একটা মাধ্যম হিসাবে নদীগুলিকে ব্যবহার করতেছে। প্রশাসনের জরিপে নড়াইল শহর এলাকার 63 জন অবৈধ নদী পাড় দখলের চিত্র উঠে আসলেও অদৃশ্য শক্তির প্রভাবে উচ্ছেদ করা হয়নি এসব অবৈধ স্থাপনা। শুধু কচুরি পানা ছাড়া আর কিছু নেই, চারিদিক দিয়ে বসতি উঠে গেছে, এখানে মানুষ গোসল করার মতো পরিবেশ নেই। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তা। যারা অবৈধ দখলদার তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে, তাদেরকে আমরা নোটিশ করেছি এবং এটি উচ্ছেদ কার্যক্রম করার জন্য একটা বড় অঙ্কের বরাদ্দের প্রয়োজন, সে নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ সকল কিছু শেষ হলে আমরা খুব দ্রুতই উচ্ছেদ কার্যক্রম শুরু করতে পারবো বলে আমি আশাবাদী। দখলের চেষ্টা করছে কিংবা নদী ভরাটের চেষ্টা করছে, তাদের ব্যাপারে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেব। ভূমিদস্যু ও দখলদারদের হাত থেকে চিত্রা নদীকে বাঁচানোর জন্য প্রশাসন দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা নড়াইলের মানুষের। মিফতাক আলী, মাই টিভি। ধীরগতিতে উন্নয়ন কাজ করায় ভোগান্তিতে পড়েছে ঢাকার ধামরাই কালামপুর সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের যাত্রীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফিলতির কারণে এমন হচ্ছে মনে করেন স্থানীয় বাসিন্দারা। 15 মিনিটের রাস্তা যেতে ঘন্টারও বেশি সময় লাগার সহ পড়তে হয় জ্যামে। ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। এটি কালামপুর সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ চলাচল করে। ধীরগতিতে উন্নয়ন কাজ চলায় সড়কটির বাকি অংশ অনেকটাই অকেজো হয়ে পড়ে আছে। সড়কটি প্রশস্ত ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সহ কালামপুর বাসস্ট্যান্ড থেকে সাটুরিয়া গর্জনা নর্থ পর্যন্ত 24 কিলোমিটার সড়কটির 286 কোটি টাকা চুক্তিতে উন্নয়নের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 বছরে সড়কটির অর্ধেক কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। গাড়ির স্পিরিং ভেঙে যায়, তার অনেক সমস্যা, গাড়ি মাঝে মাঝে উল্টেও যায়। তার যে সমস্যা, আমাদের গাড়ি চলাচল অনেক সমস্যা হয়। ভাঙ্গা রাস্তা যেমন যে কোনো সময় গাড়ি কাইতে পড়ার সম্ভাবনা থাকে। সড়কটির কালামপুর মহিষাসী বেশ কিছু অংশ দিয়ে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিয়মিতই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই সড়কটির সংস্কার ও উন্নয়ন দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই রাস্তায় কোনো কাজকর্ম কোনো কিছু হইতেছে না, ধীরগতি, গাড়ি কয়েকটাই যে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, গর্ত হয়েছে প্রায় 2-3 ফুট। এখানে প্রতিদিন যানজট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে আমাদের চোখের সামনে প্রতিদিন 2-5-10-20টা রিক্সা পর্যন্ত পড়ে যেতেছে। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হয়নি। জনভোগান্তির কথা স্বীকার করে ভূমি অধিগ্রহণ জটিলতা সহ ঈদে কাজ করতে না পারা এসব সমস্যার সৃষ্টি হয়েছে দাবি করেছে স্থানীয় প্রকৌশল বিভাগ। আবহাওয়া ভালো হলে সড়কটি মেরামত করার আশ্বাসও দেওয়া হয়। কালামপুর বাজার, মহিষাসী বাজার, এই ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ করে মহিষাসী বাজার যে প্রশ্নটা আপনি দেখেছেন,
ওই জায়গাটা রাস্তাটা কিন্তু বড় হবে আর কি। আপনি যদি খেয়াল করে থাকেন বাজারের পরে একটা ব্রিজ হচ্ছে আর কি, ওই অ্যালাইনমেন্টের দুই পাশে আমাদের ভূমি অধিগ্রহণ রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য আমরা প্রস্তাব ডিসি অফিসে দিয়েছি, ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা সমাপ্ত হলে ওই বাজার এলাকাগুলোতে আমরা কাজ করতে পারবো। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে, এমনটাই দাবি স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। টাঙ্গাইলে জুনায়েদ নামে ভাসানী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সন্তোষ পুরাতন পাড়া নেওয়াজ আলীর বাসার ৪র্থ তলা একটি রুমে ভাড়া থাকতেন জুনায়েদ। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল কাগমারি পুলিশ ফাঁড়ির এসআই কাজী নজরুল ইসলাম। টাঙ্গাইল কাগমারি পুলিশ ফাঁড়ির এসআই কাজী নজরুল ইসলাম জানান, পাশের রুমমেট খবর দেন। খবর পেয়ে একটি ভাড়া বাসায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় রুমের ভেতর থেকে দরজা লাগানো। এরপর দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করলে দেখা যায় মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। নিহতের নাম শেখ ইবনে হিরো। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত 8টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16ঘর এলাকায় ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিনালি জানান, দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।